হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আসলে এই করোনাকালীন সময়ে আমাদের ক্লাস অনেক দিন ধরে, প্রায় বিগত 6-7 মাস ধরে বন্ধ থাকার কারণে আমরা আসলে তোমাদের সাথে ক্লাসে এভাবে আমরা সামনাসামনি ক্লাস করতে পারছি না। তো এই জন্য আমাদের যেহেতু শিক্ষা আমাদেরকে গ্রহণ করতেই হবে, তো শিক্ষা ব্যবস্থার কারণে আমাদের মন্ত্রণালয় থেকে এবং আমাদের কমিটি থেকে উদ্যোগ নিয়েছে যে আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদেরকে পাঠদান করব। তার অংশ হিসেবে মিয়াবাজার লতিফুন্নেছা উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাস চালু করে। তো আমি প্রথমেই আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মোহাম্মদ কামাল উদ্দিন, সহকারী শিক্ষক, মিয়াবাজার লতিফুন্নেছা উচ্চ বিদ্যালয়, 14 গ্রাম, কুমিল্লা। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের নবম দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের পঞ্চম অধ্যায় মূলধন, আয়, ব্যয়, পাঠ্যক্রম। এই বিষয় নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো আমাদের আজকে যে বিষয়ে আলোচনা করব, এই বিষয়টার যে আউটপুট যেটা আসবে, যেটা আমরা আজকে কি শিখতে পারবো, এই বিষয়টা আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। প্রথমে আমরা জানবো মূলধন বাজেটিং কি। ঠিক আছে বন্ধুরা? তারপরে আমরা জানবো মূলধন বাজেটিং এর বিভিন্ন পদ্ধতি সমূহ। যে একটা মূলধন বাজেটিং যখন আমরা গাণিতিক সমাধান করব, তখন এটা কয়েকটা পদ্ধতি আছে, তোমরা বইয়ের মধ্যে দেখতে পাচ্ছ। আমরা এই পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করব। তারপরে আমরা সর্বশেষ যে বিষয়টি আলোচনা করব, এটা হলো গড় মুনাফার হার পদ্ধতি, গাণিতিক সমস্যার একটা সমাধান। যে গড় মুনাফার হার যে পদ্ধতিটা আছে, ওই পদ্ধতির একটা গাণিতিক সমাধান নিয়ে আমরা কি করবো তোমার সাথে আজকে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, যে বিষয়ে তোমাদের সাথে কথা হচ্ছিল আমাদের, যে আজকে যে আমরা ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের যে আলোচনা করব, তার মধ্যে পঞ্চম অধ্যায়। তো তোমরা দেরি না করে ঝটপট পঞ্চম অধ্যায়টা খুলে নাও। পঞ্চম অধ্যায়ে আমাদের যে মূলধন, আয়, ব্যয়, পাঠ্যক্রম, এই যে অধ্যায়টা আছে দেখো তোমরা, মূলধন, আয়, ব্যয়, পাঠ্যক্রম একটা অধ্যায় আছে আমাদের, ওইখান থেকে আমরা আজকে তোমাদের সাথে আলোচনা করব। প্রথমে আমরা যে বিষয়টা জানবো, এটা হলো মূলধন বাজেটিং কি। ঠিক আছে বন্ধুরা? মূলধন বাজেটিং কি তোমাদের বইয়ের মধ্যে দেখো 49 পৃষ্ঠার মধ্যে সুন্দর করে একটা সংজ্ঞা দেওয়া আছে যে মূলধন বাজেটিং এরূপ একটি প্রক্রিয়া, একটা মূল্যায়ন প্রক্রিয়া। মূলধন বাজেটিংটা হলো একটা মূল্যায়ন প্রক্রিয়া। কি মূল্যায়ন করব? আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন বিক্রয় থাকে, খরচ থাকে, তার থেকে আমরা গড় মুনাফা নির্ণয় করতে হয়, মোট মুনাফা নির্ণয় করতে হয়, নিট মুনাফা নির্ণয় করতে হয়, গড় মুনাফার হার নির্ণয় করতে হয়। এই পদ্ধতিগুলো নির্ণয় করার জন্য আমরা আমাদের সময় নির্ণয় করতে হয়। তো এই যে একটা বিনিয়োগ করার পরে যে আয়টা আসবে বা বিনিয়োগটা ফেরত আসবে, এই বিনিয়োগের একটা সময় নির্ধারণ করতে হয়। এই সময়গুলো নির্ধারণ করার জন্য আমাদেরকে যে পদ্ধতিগুলো করা হয়, এই নায়টার নামই হলো কি মূলধন বাজেটিং। ঠিক আছে বন্ধুরা? তো তোমরা দেখো এখানে আরো কিছু বলা আছে, যে এখানে আয় বলতে বিক্রয়জনিত অর্থকে বোঝায়। আমরা আয় বলতে শুধু প্রতিষ্ঠানের যে বিক্রয়জনিত অর্থটা আছে ওইটাকে আমরা বলবো। তারপর বলছে কি ব্যয় বলতে কাঁচামালের খরচ, মানে চলতি খরচ যেটাকে আমরা বলি। তারপর হলো বিক্রয় খরচ, এখানে আবার স্থায়ী খরচ থাকতে পারে, এখানে অবচয় থাকতে পারে, তারপরে কি কর থাকতে পারে। এই বিষয়গুলো যখন আমরা আমাদের গাণিতিক সমস্যার সমাধানের মাধ্যমে আনবো, তখন তোমরা আর একটু ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো তোমাদের তো আগেই বলে দিয়েছি। তো আমরা মূলধন বাজেটিং কি এটা আমরা বললাম। ঠিক আছে? এরপর আমরা চলে যাবো 2 নম্বর কোর্সে বা 2 নম্বর শিক্ষণফলের মধ্যে আছে মূলধন বাজেটিং এর বিভিন্ন পদ্ধতি সমূহ। মূলধন বাজেটিং পদ্ধতি সমূহকে আমরা মূলত তোমাদের বইয়ের 53 পৃষ্ঠা দেখো আছে, যে মূলধন বাজেটিং এর পদ্ধতিগুলোকে আমরা 4 ভাগে ভাগ করবো। ভাগে বন্ধুরা 4 ভাগে। ঠিক আছে? তো 1 নম্বরটা কি? 1 নম্বর পদ্ধতিটা হলো 4টি মূলধন বাজেটিং পদ্ধতিকে আমরা 4 ভাগে ভাগ করি। 1 নম্বর পদ্ধতি হলো গড় মুনাফার হার পদ্ধতি। দুই নম্বর পদ্ধতি হলো পেব্যাক সময় পদ্ধতি। 3 নম্বরে হলো নিট বর্তমান মূল্য পদ্ধতি। 4 নাম্বারটা হলো কি বন্ধুরা? অভ্যন্তরীণ মুনাফার হার পদ্ধতি।
যে বন্ধুরা তোমরা বুঝতে পারছো তাহলে এখানে আমরা কয়টা পদ্ধতি নিয়ে আলোচনা করব? 4টা পদ্ধতি, ঠিক আছে? 4টার মধ্যে প্রথম হলো গড় মুনাফার হার, 2 নম্বর হলো পেব্যাক সময় পদ্ধতি, 3 নম্বর হলো নিট বর্তমান মূল্য পদ্ধতি, 4 নম্বর হলো অভ্যন্তরীণ মুনাফার হার পদ্ধতি। তবে আমাদের বইয়ের মধ্যে যে দুইটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব এগুলো প্রথম দুইটা। এই যে প্রথম দুইটা বিষয় আছে এই দুইটা বিষয় কিন্তু আমরা তোমাদের সাথে গাণিতিক সমস্যা সমাধানের জন্য আমরা আলোচনা করি। 1 নম্বর হলো কি গড় মুনাফার হার পদ্ধতি। এই গড় মুনাফার হার পদ্ধতিটা যে একটা পদ্ধতি, আর একটা হলো পেব্যাক সময়। গড় মুনাফার হার পদ্ধতির মাধ্যমে আমরা কি জানতে পারবো? একটা প্রতিষ্ঠানের মোট মুনাফা কত এটা আমরা জানতে পারবো। আর একটা হলো গড় বিনিয়োগ। গড় বিনিয়োগ বলতে একটা সূত্র আছে এখানে, যে বিনিয়োগটা আমরা করব মোট বিনিয়োগটাকে আমরা বছর দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা পাওয়া যায় এটাকে বলে গড় বিনিয়োগ। এরপরে আমরা এই গড় বিনিয়োগ থেকে আমরা পাবো কি নিট মুনাফা। তারপরে নিট মুনাফাটাকে যখন আমরা যোগ করে বছর দিয়ে ভাগ করব তখন আমরা পাবো গড় মুনাফার হার। এই বিষয়গুলো আমরা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর পেব্যাক সময়টা আমরা আরেকটা ক্লাসের মধ্যে আলোচনা করব। আর নিট বর্তমান মূল্য পদ্ধতি, অভ্যন্তরীণ মুনাফার পদ্ধতি এগুলো আমাদের নবম দশম শ্রেণীর মধ্যে কোনো গাণিতিক সমস্যার সমাধান করতে হয় না। এগুলো আমি সুবিধার সামনে আলোচনা করব পরবর্তী ক্লাসে। আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আর তোমাদের সাথে আলোচনা করব না। তাইলে আমাদের এই দুইটা বিষয়ের মধ্যে এখন আমরা যে বিষয়ে আলোচনা করব হলো গড় মুনাফার হার পদ্ধতি। ঠিক আছে বন্ধুরা? তাহলে গড় মুনাফার হার পদ্ধতি বলতে কি বোঝায়? এখানে গড় মুনাফার হার পদ্ধতির একটা সূত্র তোমাদের বইয়ের 53 পৃষ্ঠার মধ্যে দেওয়া আছে। দেখো এই যে গড় মুনাফার হার পদ্ধতি হলো গড় নিট মুনাফা বাই গড় বিনিয়োগ ইনটু 100। ঠিক আছে? তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে। এখন গড় বিনিয়োগ বলতে আমরা কি বুঝি? এটা তো আমি একটু আগে বলছি, তাহলে তোমরা অনেকেই পারবে। গড় বিনিয়োগ বলতে বুঝি আমরা যত টাকা আমি বিনিয়োগ করলাম ওই বিনিয়োগটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো? গড় বিনিয়োগ পাবো। তাহলে এটার সূত্রটা হলো, গড় বিনিয়োগের সূত্রটা হলো কি আমরা একটু ইয়ে করে নেই। গড় বিনিয়োগ বলতে আমরা কি বুঝি? দেখো গড় বিনিয়োগ সমান বিনিয়োগ বাই 2। যে আমাদের যে বিনিয়োগটা আছে বিনিয়োগটাকে আমরা কি করব? 2 দিয়ে ভাগ করে দেব। ঠিক আছে? এরপর বলা হচ্ছে কি গড় নিট মুনাফা, সরি গড় মোট মুনাফা। প্রথমে আমরা বের করব গড় মোট মুনাফা। আমি আগে সূত্রগুলো তোমাদের সাথে আলোচনা করছি, এরপর আমি গাণিতিক সমস্যা সমাধানে যাব। তাহলে গড় বিনিয়োগটা বুঝতে পারছো তো? যেই টাকাটা সে বিনিয়োগ করবে বিনিয়োগ টাকাটাকে 2 দিয়ে ভাগ করে দেবে। এরপর আমরা চলে যাবো কোথায় শিক্ষার্থী বন্ধুরা? যে মোট মুনাফা নির্ণয়। কোনটা যাবো? মোট মুনাফা নির্ণয়। তাহলে মোট মুনাফা নির্ণয় সূত্রটা কি হবে? দেখো মোট মুনাফা নির্ণয় এটা কিন্তু আমরা টেবিল আকারেও করতে পারবো। তো টেবিল আকারে আমরা সূত্রটাকে লিখে নিই, তারপর আমরা করার সময় টেবিল আকারে করবো। মোট মুনাফা নির্ণয় করতে গেলে আমাদেরকে প্রথমে লিখতে হবে বিক্রয়। খেয়াল করো বিক্রয়। বিক্রয় এটা 1 বছর 2 বছর 3 বছর থাকতে পারে। এটা প্রথম বছর, তারপর আমরা দ্বিতীয় বছর, তারপর আমরা তৃতীয় বছর, 3টা বছর বা 4টা বছর, এরকম অনেক বছর থাকতে পারে। এই বছরগুলোতে আমরা টাকাটা লিখে দিব যে এত টাকা প্রথম বছর হয়েছে, এত টাকা দ্বিতীয় বছর হয়েছে, এত টাকা তৃতীয় বছর হয়েছে, এত টাকা। ঠিক আছে বন্ধুরা? এই বিক্রয় থেকে আমরা কি বাদ দিব? খেয়াল করে একটু চিন্তা করে দেখো। বিক্রয় থেকে আমরা বাদ দিব প্রতিষ্ঠানের একটা চলতি খরচ থাকে। এই চলতি খরচ আমরা বাদ দিব, বিয়োগ চলতি খরচ। চলতি খরচ। ঠিক আছে বন্ধুরা? বিক্রয় থেকে আমরা চলতি খরচ বাদ দিয়ে দিব। বিক্রয় থেকে আমরা চলতি খরচ বাদ দেওয়ার পরে আমাদের যে ফলাফলটা হবে তার থেকে আমরা বাদ দিব কিছু খরচ আছে সকল, মানে কন্টিনিউ দিতে হয়। এরকম বলে আমরা স্থায়ী খরচ। আমি একটা ঘর ভাড়া নিলাম, এটা স্থায়ী খরচ, মানে আমাকে বছরে বছরে ঘর ভাড়া দিতেই হবে। এই স্থায়ী খরচটা আমরা বাদ দিব, বিয়োগ স্থায়ী খরচ। ঠিক আছে? এই স্থায়ী খরচটা আমরা বাদ দিব। তারপর আমরা কি বাদ দিব? একটা প্রতিষ্ঠানে যখন স্থায়ী সম্পদ থাকে, এই স্থায়ী সম্পদটা কিন্তু যদি আমরা 5 বছরের প্রকল্প নেই তাহলে স্থায়ী সম্পদগুলোকে আমরা 5 বছর ব্যবহার করি। আর এই ব্যবহারের কারণে অনেক সময় দেখা যায় আমাদের কি হয়, একটা স্থায়ী সম্পদের মূল্য হ্রাস পায়। মনে করো আমি একটা টেবিল কিনলাম আজকে প্রতিষ্ঠান করার জন্য,
এখন এই প্রতিষ্ঠানটা 5 বছর টেবিল যদি ব্যবহার করি, তাহলে প্রথম বছর যদি আমি পুরোটাকে খরচ দেখাই, তাহলে আমাদের ব্যবসায় লস চলে আসবে। এই জন্য আমরা কি করব, যে টেবিলটার যে মূল্যটা আছে, মূল্যটাকে আমরা ভাগ করে 5 বছরের মধ্যে দিয়ে দিই। এটার বিভিন্ন পদ্ধতি আছে, অবচয় নির্ণয়ের বিভিন্ন পদ্ধতি আছে। এর মধ্যে একটা হলো যে সরলরৈখিক পদ্ধতি, বছর দিয়ে ভাগ করে আমরা দিয়ে দিই। এই অবচয়টা, এটা হলো ব্যবসার অবচয়। একটা কিন্তু খরচ, যেটাকে দেখা যায় না, স্পর্শ করা যায়, এটা অস্পর্শনীয়, মানে অদৃশ্যমান, যেটাকে দেখা যায় না, এরকম খরচ অবচয় এবং অবলোকন। অবচয় আমাদের এখান থেকে বাদ যাবে, বিয়োগ অবচয়, ঠিক আছে বন্ধুরা? এখন আমরা এই সবগুলোকে বিয়োগ করব। বিয়োগ করার পরে একটা ফলাফল পাবো নিশ্চয়ই, ঠিক আছে? এখন এই ফলাফলটাকে কি বলবো? তাইলে বিক্রয় থেকে চলতি খরচ, স্থায়ী খরচ, অবচয়, এই তিনটা বাদ দেওয়ার পরে যে জিনিসটা পাবো, এটাকে বলবে কি? হ্যাঁ, ঠিক করেছ, এটার নাম হলো মোট মুনাফা। এটার নাম হলো কি? মোট মুনাফা। এখন আসো, তাহলে আমরা কি জানতে পারলাম? এই পর্যন্ত আমরা জেনে গেলাম যে মোট মুনাফা কিভাবে নির্ণয় করতে হয়, ঠিক আছে বন্ধুরা? এরপর আমরা চলে যাবো কোথায়? নিট মুনাফা নির্ণয়, ঠিক আছে? এখন নিট মুনাফা যদি নির্ণয় করতে হয়, দেখো আমাদের মোট মুনাফা কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি। মোট মুনাফা থেকে আমরা কি বাদ দিব? আমাদের কর দেওয়া থাকবে, ট্যাক্স। এই যে মুনাফাটা অর্জন করলাম, মুনাফাটা কিছু অংশ আমাদের সরকারের কোষাগারে জমা দিতে হবে। এই জন্য এটাকে ট্যাক্স বলা হয়, ইনকাম ট্যাক্স, আয়কর যেটাকে আমরা বলি। এই করটা আমাদেরকে বাদ দিতে হবে। এটা একটা পার্সেন্টেজ হবে, অনেকে 10%, 15%। সরকার নির্ধারিত কর হলো 15%। আমরা সরকারকে 15% হারে কর দিই। যাই হোক, যত পার্সেন্ট কর হয় বা আয় হয়, করটা আমরা বাদ দিই, ঠিক আছে বন্ধুরা? এই করটা যখন আমরা বাদ দিয়ে দিব, এই কর বাদ দেওয়ার পরে আমাদের যে ফলাফলটা আসবে, এই ফলাফলটার নাম হলো কি? হ্যাঁ, ঠিক করেছ, এর নাম হলো নিট মুনাফা। এখন আমাদের মোট নিট মুনাফাটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে বন্ধুরা? তাইলে আমাদের প্রথমে আমরা বের করলাম মোট মুনাফা, এই সূত্রটা আমরা জানলাম। 2 নম্বরে আমরা জানলাম কি? নিট মুনাফা নির্ণয়। নিট মুনাফাটা আমরা বের করে ফেললাম। এখন এই দুইটা বের করার পর আমাদেরকে আরেকটা জিনিস বের করতে হবে, এটা হলো কি? গড় নিট মুনাফা। তোমরা একটু খেয়াল করে দেখো, আমরা আজকের সূত্রগুলো আলোচনা করছি তোমাদের সাথে। এরপর যদি সময় থাকে আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে গড় নিট মুনাফা যদি নির্ণয় করতে হয়, তাহলে গড় নিট মুনাফা নির্ণয়ের সূত্রটা কি বন্ধুরা? এই যে অনেকেই পারবে। গড় নিট মুনাফা সমান, নিট মুনাফা সমান, দেখো, মোট নিট মুনাফা বাই বছর, মোট বছর। এখন যদি 10 বছর হয়, তাহলে 10 বছরের নিট মুনাফা আমরা যোগ করব, করে 10 দিয়ে ভাগ দিব। তাহলে আমরা গড় নিট মুনাফা বের করব, মানে গড় নিট মুনাফা পেয়ে যাব, ঠিক আছে? তাহলে গড় নিট মুনাফা আমরা পেয়ে গেলাম। এখন গড় নিট মুনাফা বের করার পরে আমরা যে সূত্রটা ব্যবহার করব, এটা সর্বশেষ সূত্র হলো গড় মুনাফার হার নির্ণয়। কি বন্ধুরা? গড় মুনাফার হার নির্ণয়। তো গড় মুনাফার হার নির্ণয়ের সূত্রটা কি আমরা একটু দেখে নেই। এটা তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে, দেখো। গড় মুনাফার হার সমান গড় নিট মুনাফা বাই গড় বিনিয়োগ। ক্লিয়ার সবার কাছে? এইটা হলো আমাদের সর্বশেষ ফলাফল। যখন আমরা মানে 4 নম্বর প্রশ্ন যখন আমরা উত্তর দিই, তখন আমাদের গাণিতিক সমস্যার সমাধান করতে হয়। গাণিতিক সমস্যার সমাধানের জন্য আমরা এটা আমরা নির্ণয় করি। এবং প্রকল্প যদি একাধিক থাকে, তাহলে আমরা দুইটা প্রকল্প যদি আমাদের দেওয়া থাকে, দুইটা প্রকল্পের মধ্যে কোন প্রকল্পটা গ্রহণযোগ্য হবে, তাহলে আমরা এটা একটা পার্সেন্টেজ করে গড় মুনাফার হার যেটা বেশি ওটা গ্রহণযোগ্য হবে, আর যেটা কম এটা গ্রহণযোগ্য হবে না, আমাদেরকে মতামত দিতে হবে।
তাহলে আমরা এই মতামতটা দিয়ে দেবো। শিক্ষার্থী বন্ধুরা, আজকের যে পাঠটা আমরা আলোচনা করলাম, এখানে আমরা গাণিতিক সমস্যা সমাধানে আজকে আর গেলাম না, কারণ আমাদের অনেকগুলো অংশ আমরা আলোচনা করেছি। তো এই আলোচনার ক্ষেত্রে আমরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে নিয়ে একটা গাণিতিক সমস্যা সমাধান করবো। তাহলে আজকে আমরা কি শিখলাম তোমাদের মনে আছে সবার? হ্যাঁ, সবার মনে আছে। তাহলে দেখো আমরা আরেকটু রিভিউ করে নিই আমাদের ক্লাসটাকে। তাহলে প্রথমে আমরা শিখলাম মূলধন বাজেটিং কি, ঠিক আছে, যেটা অনেক সময় অবজেক্টিভের মধ্যে আসে যে মূলধন বাজেটিং কি। তো তোমরা কি বলবে? মূলধন বাজেটিং হলো একটি মূল্যায়ন প্রক্রিয়া। এরপরে 2 নম্বর আমরা কি শিখলাম? মূলধন বাজেটিং এর পদ্ধতিগুলো কয়টি ও কি কি। মূলধন বাজেটিং এর পদ্ধতি হলো কয়টি? 4টি, ঠিক আছে বন্ধুরা। যে 4টির মধ্যে 1 নম্বর হলো গড় মুনাফা হার পদ্ধতি, 2 নম্বর হলো পেব্যাক সময় পদ্ধতি, 3 নম্বর হলো নেট বর্তমান মূল্য পদ্ধতি, 4 নম্বর হলো অভ্যন্তরীণ মুনাফার হার পদ্ধতি। এই 4টা আমরা আলোচনা পেয়ে গেলাম। এই 4টার পরে আমরা যে বিষয়ে আলোচনা করলাম এটা হলো গড় মুনাফার হার পদ্ধতি নিয়ে। গড় মুনাফার হার পদ্ধতির মধ্যে যে বিষয়টা আমরা সবচেয়ে বেশি করলাম যে এখানে কতগুলো সূত্র প্রয়োগ করতে হয়। প্রথমত আমরা মোট মুনাফা নির্ণয় করব, আর মোট মুনাফা নির্ণয় করতে গেলে আমাদের কিছু তথ্য প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে। এখানে বিক্রয় দেওয়া থাকবে, চলতি খরচ দেওয়া থাকবে, স্থায়ী খরচ দেওয়া থাকবে, অবচয়ের হার দেওয়া থাকবে, কর দেওয়া থাকবে। তো এগুলো থেকে আমরা প্রথমে বিক্রয় লিখবো, তারপরে বিক্রয় থেকে চলতি খরচ বাদ দিব। আমি আবার রিভিউ করছি, কিন্তু তোমরা একটু খেয়াল করে দেখো। বিক্রয় থেকে আমি চলতি খরচ বাদ দিব, বিক্রয় থেকে আমি স্থায়ী খরচ বাদ দিব, বিক্রয় থেকে আমি অবচয় বাদ দিব। তাহলে কয়টা বাদ দিলাম? 3টা। এই 3টা জিনিস বাদ দেওয়ার পরে আমাদের যে জিনিসটা আসবে এটা হলো অবচয়, মোট মুনাফা। মোট চলতি খরচ, স্থায়ী খরচ, অবচয় বাদ দেওয়ার পর আমরা পাবো কি? মোট মুনাফা। আর এই মোট মুনাফা থেকে যখন আমরা কর বাদ দেব তখন আমরা পেয়ে যাব নিট মুনাফা। আর এই নিট মুনাফা থেকে যখন আমরা নিট মুনাফাটা যখন পেয়ে যাব তখন এটাকে আমরা, যেহেতু আমাদের গড় মুনাফার হারের মধ্যে বলা আছে গড় নিট মুনাফা, তখন আমাকে আমাদের গড় নিট মুনাফা বের করতে হবে। আর গড় নিট মুনাফা সূত্রটা কি? অবশ্যই তোমরা থেকে আমরা লিখে দিয়েছিলাম মোট নিট মুনাফা বাই মোট বছর। মানে বছরের যে মোট নিট মুনাফা হবে এটাকে বছর দিয়ে ভাগ দিলে যেটা পাওয়া যায় এটা হলো গড় নিট মুনাফা। আর গড় নিট মুনাফা যদি আমরা পেয়ে যাই, আর গড় বিনিয়োগ যদি বছর দিয়ে ভাগ দেই এগুলো গড় বিনিয়োগ, দুইটা পাওয়ার পরে আমরা যখন মানটা বসাই দিব তখনই আমরা কি করতে পারবো? গড় মুনাফা হার নির্ণয় করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, আমরা এখানেই শেষ করব। তবে যাওয়ার আগে কিছু কথা বলে নেই। আমরা অবশ্যই কি করব? আমাদের যে স্বাস্থ্যবিধিগুলো আছে এগুলো একটু মেনে চলবো। কারণ করোনা নামক মহামারী আমাদের যে আকার ধারণ করেছে, আমরা যেটা থেকে আল্লাহ যেন আমাদেরকে মুক্তি দেয়, আমরা অবশ্যই চেষ্টা করব। এবং যখন আমরা কোনো কাজে বের হব অবশ্যই মাস্ক ব্যবহার করব। আর বাড়ি থেকে আসার পরে সাবান দিয়ে হাত ধোবো, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করব। সর্বোপরি নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করব আল্লাহ যেন আমাদের এই মহামারী থেকে রক্ষা করে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।